মিয়ানমারের ছলচাতুরি আর রোহিঙ্গাদের একের পর এক দাবিতে প্রত্যাবাসন নিয়ে শঙ্কা। পরিকল্পিতভাবে প্রক্রিয়া বিলম্বের অভিযোগ রোহিঙ্গা বিরোধী নেতাদের। জনস্বাস্থ্য ইনস্টিটিউটে 6 মাস ধরে বন্ধ স্যালাইন উৎপাদন। চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতালগুলো। কাঁচামাল সংকটই কারণ বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রামে আবারও বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। স্বজনদের বিক্ষোভ, তদন্তের পর ব্যবস্থা বলছে পুলিশ। পাবনার বেড়ায় মা ভাই সহ 3 জনকে কুপিয়ে হত্যা। অভিযুক্ত ছেলে মানসিক ভারসাম্যহীন বলছে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। মিয়ানমারের ছলচাতুরি আর রোহিঙ্গাদের একের পর এক দাবির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে শঙ্কায় রয়েছেন কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা। সামাজিক বৈষম্যের কবলে পড়ে তারা ক্রমশই হতাশ হয়ে পড়ছেন। মিয়ানমার এবং রোহিঙ্গাদের বিপরীতমুখী অবস্থানকে দুপক্ষের গোপন আঁতাত হিসেবে দেখছেন রোহিঙ্গা বিরোধী নেতারা। চাকত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। গত 9 মাস ধরে একের পর এক বিশ্বনেতা এবং সংস্থার প্রধানরা টেকনাফ উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করছেন। সর্বশেষ আসলেন জাতিসংঘের মহাসচিব এবং বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান, কিন্তু তার কোনো কিছুতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার বরফ গলছে না, বরং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা ফিরে যাওয়ার ক্ষেত্রে দাবির সংখ্যা বাড়িয়ে চলেছে। কথা আছে দেখি, ইকুয়াল রাইট, সিটিজেনশিপ রাইট, রিলিজিয়ন রাইট, এডুকেশন রাইট, এনি রাইট অফ হিমা from the Myanmar government. Ara duniyar security liyore, ইউএনও সিকিউরিটি লইরে আর আইডে যাইরে অন্য কমে দিন দিলা নাকি এটা শান্তির সাথে বসবাস করে আর আইও আগে দিলা গুজিলাম দিন দিলা চাই আর রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ প্রথম থেকেই মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে আসছে। তার সাথে সম্পৃক্ত করা হচ্ছে বিশ্ব নেতাদের, কিন্তু এত কিছুর পরও শুরু করা যায়নি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। তবে জাতিসংঘের মহাসচিব এবং বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান সহ বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার নমনীয় হবে বলে আশাবাদী বাংলাদেশ শরণার্থী বিষয়ক কমিশনার। আমরা বিশ্বাস করি যে তারা তাদের স্ব কর্মক্ষেত্রে ফেরত গিয়ে কিভাবে এই প্রত্যাবাসনটাকে আরো দ্রুততর করা যায় এবং যতদিন না তারা প্রত্যাবাসিত হচ্ছেন ততদিন কি করে আমরা তাদের এখানে নিরাপত্তার সাথে নিরাপদে রাখতে পারবো সেই বিষয়ে সার্বিক সহযোগিতা দেবেন। শরণার্থী বিষয়ক কমিশনার আশাবাদী হলো স্থানীয়দের মধ্যে এ নিয়ে কোনো আশার আলো নেই, বরং মিয়ানমার এবং রোহিঙ্গারা পুরো বিষয়টিকে প্রলম্বিত করে তুলছে বলে অভিযোগ রোহিঙ্গা বিরোধী নেতাদের। দাবি দেওয়ার যে সংখ্যা বাড়তেই থাকবে, মূলত এরা যেতে চাইবে না, এরা একটার পর একটা দাবি দেবে, যেগুলো বিশ্ব নেতৃবৃন্দ বাংলাদেশ কিংবা বিশ্ব নেতৃবৃন্দের পক্ষে শেষ পর্যন্ত পূরণ করা সম্ভব হবে না। দিন দিন নতুন কন্ডিশন তারা যুক্ত করতেছে। এই অবস্থায় পরে তো তাদের এই পেটেশন যেটা আছে এটা আদৌ সম্ভব হয়ে উঠবে কিনা আমার সন্দেহ আছে। 80-র দশক থেকে বাংলাদেশে মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়। এর মাঝে কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু 2016 এবং 17 সালে ব্যাপক আকারে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে, যার সংখ্যা অন্তত 8 লাখ। বর্তমানে কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া উপজেলায় নতুন পুরাতন রোহিঙ্গা রয়েছে অন্তত 11 লাখ, যা স্থানীয়দের তুলনায় 3 গুণ বেশি। এই অবস্থায় সামাজিক পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি জটিল থেকে জটিলতর হচ্ছে রোহিঙ্গা পরিস্থিতি। আর এই অবস্থা থেকে উত্তরণের জন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কোনো বিকল্প দেখছেন না স্থানীয়রা। উখিয়ার কুতুপালং থেকে কমল দে, সময় সংবাদ। 6 মাস ধরে আইভি ফ্লুইড, স্যালাইন ও রক্তের ব্যাগ উৎপাদন বন্ধ রয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে। এতে সরকারি হাসপাতালগুলোতে দেখা দিয়েছে স্যালাইনের তীব্র সংকট। বাধ্য হয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চাহিদা মাফিক স্যালাইন দিতে পারছে না সরকারি এই প্রতিষ্ঠান। এদিকে কাঁচামাল সংকটের কারণে উৎপাদন বন্ধ রয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। নুরুল আলম নয়নের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ওরা শুধু লিখে দেয় যে বলে বাইরে থেকে এটা কিনে নিয়ে আসতে হবে। স্যালাইন বাইরে থেকে কিনে আনা হচ্ছে, এখানে ফ্রি দিচ্ছে না।
দেশের সব সরকারি হাসপাতালে স্যালাইন ও রক্তের ব্যাগ সরবরাহের দায়িত্ব জনস্বাস্থ্য ইনস্টিটিউটের, কিন্তু গত 6 মাস ধরে প্রতিষ্ঠানটির স্যালাইন উৎপাদন বন্ধ থাকায় হাসপাতালগুলিতে দেখা দিয়েছে স্যালাইনের তীব্র সংকট। 5টা স্যালাইন কিনে নিয়ে আসলাম, ওষুধপাতি কিনে আনতেছি। 26 তারিখ এর মধ্যে আমরা মাত্র 2টা স্যালাইন পেয়েছি, আর সবগুলো আমরা কিনতেছি। এই পর্যন্ত প্রতিদিন 2টা করে স্যালাইন আমাদের কিনতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনস্বাস্থ্য কখনো তাদের চাহিদা পূরণ করতে পারে না। গত কয়েক মাসে স্যালাইন উৎপাদন বন্ধ থাকায় সরবরাহ করতে পারছে না বলে জানান তারা। নর্মাল স্যালাইনটা মনে হয় আমরা কতদিন ধরে পাচ্ছি না। তো নর্মাল স্যালাইনটাও আমরা যেহেতু আমাদের শেষের পথে চলে এসেছে, সেই জন্য আমরা অলরেডি আমরা ডিমান্ড প্লেস করেছি। টোটাল যে চাহিদার আনুমানিক 10% কম পাচ্ছি গত 3 থেকে 4 মাস ধরে এটা ক্রাইসিসটা শুরু। গত 10 জুন ঢাকা মেডিকেলের চাহিদাপত্রে 1000 ব্যাগ অ্যাকোয়া স্যালাইনের বিপরীতে দেওয়া হচ্ছে মাত্র 100 ব্যাগ, 1500 ব্যাগ নরমাল স্যালাইনের বিপরীতে 200 ব্যাগ, 500 ব্যাগ বেবি স্যালাইনের বিপরীতে দেওয়া হয়েছে মাত্র 200 ব্যাগ। এসব স্যালাইন দেওয়া হয়েছে আগের স্টক থেকে। স্যালাইনের উৎপাদন কেন বন্ধ বা সংকটের কারণ খুঁজতে আমরা হাজির হই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের কক্ষে। 2 ঘন্টা অপেক্ষার পর জানিয়ে দেন কথা বলবেন না, তবে উৎপাদন নাকি চালু রয়েছে। কিন্তু কৌশলে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের উৎপাদন বিভাগে প্রবেশ করে দেখা যায় সেখানে মেশিনগুলো বন্ধ রয়েছে, যেখানে স্যালাইন ও রক্তের ব্যাগ তৈরি হয়। অফিসের 4র্থ শ্রেণীর এক কর্মচারী জানান কয়েক মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তাদের অবহেলা বা দুর্নীতির বিষয়টি অস্বীকার করে কাঁচামাল সংকটকে দায়ী করেন। নতুন পরিচালক হলো সম্প্রতি জয়েন করেছেন, উনি খুব বেশি দিন হন নাই, কিন্তু উনি আসার পরে এই পরিস্থিতি দেখে উনি হলো কাঁচামাল সংগ্রহের জন্য ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অভিযোগ রয়েছে বেশ কয়েকটি ঔষধ কোম্পানিগুলোকে বাজারে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দিতে গত 6 মাস ধরে স্যালাইন এবং রক্তের ব্যাগ উৎপাদন বন্ধ রেখেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। ফলে দেশের সব সরকারি হাসপাতালগুলোতে স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। পাবনার বেড়ায় মা ভাই সহ একই পরিবারের 3 জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে অপর ছেলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত তুহিন। ভোরে উপজেলার নতুন ভোরেঙ্গা এলাকায় নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত অবস্থায় মা, ছোট ভাই ও খালাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তুহিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায়। অভিযুক্ত তুহিন মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্বজনরা। চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ করেছেন স্বজনেরা। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ফোর্টিস হাসপাতালে লোকমান নামে এক রোগীর মৃত্যু হয়। স্বজনরা জানান গত 22 জুন ফোর্টিস হাসপাতালে 70 বছর বয়সী লোকমানকে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্ট, ডায়াবেটিক্স ও নানা রোগে ভুগছিলেন। তাকে সার্বক্ষণিক অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসক শিমুল কুমার ভৌমিক মাস্কটি খুলে পরীক্ষা করার সময় শ্বাস বন্ধ হয়ে রোগী লোকমান মারা যান বলে অভিযোগ করেন স্বজনরা। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন নিহতের স্বজনেরা। মৃত্যু কারণ সম্পর্কে ক্যামেরার সামনে কথা বলেননি হাসপাতাল কর্তৃপক্ষ, তবে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এইটির উপরে থাকলে আমার আব্বা নর্মাল, আমার আব্বা তখন আছে 84, নর্মাল আছে আমার আব্বা। নর্মাল মাস্কটা ঢাকা রাখছে, মাস্ক লাগানো ছিল। তারপর উনি কি করছে, মাস্কটা খুলে ফেলছে। উনি মাস্ক ছাড়া 3টা সেকেন্ডও লাইভ করে না। এই জায়গায় ওনাকে মিনিটের পর মিনিট এভাবে রেখে দিচ্ছে এক্সপেরিমেন্টের জন্য। এটা আমরা কোন জায়গায় আছি, কোন সমাজে আছি? আমরা বিষয়টা তদন্ত করব, তদন্ত প্রয়োজনীয় কমিটি গঠন করে তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নেব। তার বিরুদ্ধে ডাক্তারের বিরুদ্ধে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি পাওয়া যায়, আর কর্তৃপক্ষ ওনাদেরকেও বলছি যে যারা ভিকটিমের লোক আত্মীয় স্বজন আছেন তাদেরকেও বলছি প্রয়োজন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে কোনো ত্রুটি বিচ্ছুতি পাওয়া গেলে, তাদের ডাক্তারের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সময় সংবাদে আরো থাকছে, ময়মনসিংহ যশোরে গুলিবিদ্ধ 2 জনের লাশ উদ্ধার। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী। বিশ্বকাপ ফুটবলের খবর। 1 যুগ পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড কলম্বিয়াকে পেনাল্টি শুট আউটে 4-3 গোলে হারিয়ে সেরা 8 নিশ্চিত করল 3 লায়নরা। এর আগে নির্ধারিত 90 মিনিটের পর অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয় 1-1 সমতায়। বিশ্বকাপ ইতিহাসে প্রথম পেনাল্টি শুট আউটে জয় পেল 3 লায়নরা। সেমিফাইনালে যাবার লড়াইয়ে হ্যারি কেনের দলের প্রতিপক্ষ সুইডেন।
বন্ধ থাকার একদিন পর বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ আংশিক শুরু হয়েছে। বিভিন্ন স্থান থেকে পানি নামতে শুরু করেছে। গতরাত থেকে বৃষ্টি না হওয়ায় নতুন করে আর কোনো এলাকা প্লাবিত হয়নি। সকালে পানি কিছুটা কমে আসায় বান্দরবান চট্টগ্রাম রুটে বাস ও ট্রাক চলাচল শুরু হয়, তবে প্রাইভেট কার সহ ছোট যানবাহন চলাচল এখনো বন্ধ রয়েছে। তবে সড়কে পানি জমে থাকায় এখনো বন্ধ রয়েছে বান্দরবান রাঙামাটি রুটে যান চলাচল। যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়েছে। সকালে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিস সদস্যরা কাজ শুরু করেন। এরই মধ্যে বিমানের তেলের ট্যাঙ্কার উদ্ধার করা হয়েছে। গতকাল বৃষ্টির কারণে কাজ বন্ধ রাখা হলেও আজ সকাল থেকে তা আবারও শুরু হয়। গত 3 দিনে বিধ্বস্ত বিমানের 70% উদ্ধার করা হয়েছে। কাজ সম্পূর্ণ করতে আরও সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। রোববার রাতে যশোর সদরের চান্দটিয়া এলাকার বুকভরা বাউরে বিমান বাহিনীর K-8W নামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পল্লাশ ও স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলামের মৃত্যু হয়। ময়মনসিংহ ও যশোরে গুলিবিদ্ধ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী, মারা গেছেন বন্দুকযুদ্ধে। পুলিশ আরও জানায়, ভালুকা উপজেলার হবির বাড়ি এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে ইট পাটকেল নিক্ষেপ সহ এলোপাতাড়ি গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। এই সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী জালালকে উদ্ধার করে পুলিশ। যশোরের চৌগাছার জাফরা গ্রামে টাকা ভাগাভাগি নিয়ে 2 দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য, গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ভোলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা সন্দেহে এক নারী সহ 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল জেলা আঞ্চলিক অফিসে পাসপোর্ট করতে আসেন আনোয়ারা বেগম নামের এক নারী। তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলায় বলে জানায় সে। পরে তার কথিত বোন ও ভগ্নিপতিকেও আটক করা হয়। নড়াইলে একই দিনে 6 বছরের এক শিশু ও গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় মামলা হওয়ার পরপরই অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে পাবনায় 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত সবুজ সরকার। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে দেখুন রিপোর্ট। স্বজনদের অভিযোগ, সোমবার বিকেলে নড়াইল সদরে 6 বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বখাটে তুষার বিশ্বাস। এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে এসে তুষারকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতিতার পরিবার। মেয়েরা আম খাওয়ার কথা বলে নিয়ে ডেকে নিয়েছে। ছোট মেয়ের সঙ্গে এরকম হয়েছে, আমি এর বিচার চাই। একই দিনে জেলার লোহাগড়া উপজেলায় বখাটে মিলন ও তার 2 সহযোগী অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূকে ধর্ষণ করেছিল, শোনা যাচ্ছে 3 জন মিলে ধর্ষণ করেছে, হাসপাতালে ভর্তি আছে। আমরা ধর্ষণকারীদের ধরার চেষ্টা করতেছি। মঙ্গলবার দুপুরে পাবনায় নিজ বাসায় 7 বছরের এক শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী সবুজ সরকার। শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। টিভি আছে তো ওই গাড়ি দেখতেছে, ছেলেটাও দেখতেছে। দেখতে দেখতে ওই রকম করে ছেলেটা পালাছে। সবুজ এই মেয়েটাকে ধর্ষণ করেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যখন মেয়েটা আসে, মেয়েটার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল, তো সেন্স ছিল না বললেই চলে। এ ঘটনায় অভিযুক্ত সবুজ পলাতক রয়েছে। তাকে আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে,
দুর্বল অগ্নি নির্বাপন ব্যবস্থার কারণে বেনাপোল বন্দরে বাড়ছে আগুনে ক্ষতির পরিমাণ, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। ব্যবসা সম্প্রসারণ বা যুক্তিসঙ্গত কারণ ব্যাখ্যা না দেখিয়ে লভ্যাংশ হিসেবে সরাসরি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান, এমন নির্দেশনা দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিষয়টিকে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলছেন, প্রাতিষ্ঠানিক সুশাসনের পাশাপাশি বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ভূমিকা রাখবে এই সিদ্ধান্ত। হাসান শাফায়েতের রিপোর্ট। পুঁজিবাজারে বিনিয়োগ করে শেয়ার বিক্রির বাইরে গ্রাহকদের প্রধান আয় আসে বছর শেষে কোম্পানির লভ্যাংশ থেকে। আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান চাইলে লভ্যাংশ হিসেবে নগদ অর্থের পরিবর্তে বোনাস শেয়ারও প্রদান করতে পারে। এই সুযোগে নগদ টাকা নিজেদের হাতে রেখে বোনাস শেয়ার দেওয়ার মাধ্যমে বাজার থেকে প্রচুর অর্থ তুলে নেন উদ্যোক্তারা। এতে কোম্পানির পরিচালকরা লাভবান হলেও বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েন সাধারণ শেয়ার হোল্ডাররা। এই পরিস্থিতিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জবাবদিহিতা নিশ্চিতে নতুন নীতিমালা তৈরি করেছে নিয়ন্ত্রক সংস্থা এসইসি। এতে বলা হয়েছে কি উদ্দেশ্যে বোনাস শেয়ার দেয়া হবে, বার্ষিক প্রতিবেদনে তার ব্যাখ্যা দিতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বছরের মুনাফার বাইরে অন্য কোনো উৎস থেকে লভ্যাংশ দিতে পারবে না। এসব সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। স্টক ডিভিডেন্ডটা আমাদেরকে অনেক মিসইউজ করা হচ্ছে। তারা ক্যাশটা নিজের হাতে রাখি দিত, আর হচ্ছে নিজের শেয়ারগুলো আবার বিক্রি করে দিত। এক এক উদ্যোক্তা ব্যবসা না করে তারা শেয়ার বিক্রি করে শত শত কোটি টাকা নিয়ে গেছে বাজার থেকে। অনেক কোম্পানি পেপারে ফিকটিশিয়াস প্রফিট দিয়ে বোনাস শেয়ার দিয়ে শেয়ারের দাম বাড়ায়। ক্যাশ শেয়ার যখন কোনো কোম্পানি দেয় তখন বুঝতে হবে এটা জেনুইন, কিন্তু বোনাস শেয়ার সবসময় একটা সন্দেহ থেকে যায়। এই কারণে আমার মনে হয় এই ব্যাপারে স্বচ্ছতা নিয়ে আসার জন্য কমিশন একটা কতগুলো নীতিমালা গ্রহণ করেছে। তবে সাধারণ বিনিয়োগকারীদের মতে প্রাতিষ্ঠানিক সুশাসন না থাকলে কোনো নির্দেশনাই ফলপ্রসূ হবে না। কোম্পানির হিসাব নিকাশ যদি সঠিক না থাকে, লাভ হইতে পারে, লোকসানও করতে পারে। এখন সেখানে যদি সঠিক হিসাব যদি না থাকে, তাহলে তো সেটা স্টকেও কিছু না, ক্যাশও কিছু না। এটা মনিটরিং নেই, যারা মনিটরিং করবে সেখানে একটা ঘাপলা আছে। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কোম্পানির পরিচালক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার শর্ত কঠোর করার পরামর্শ শেয়ার হোল্ডারদের। হাসান শাফায়াত, সময় সংবাদ, ঢাকা। দুর্বল অগ্নি নির্বাপন ব্যবস্থার কারণে বেনাপোল বন্দরে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, বীমা সুবিধা না থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। তবে কর্তৃপক্ষের দাবি, জনবল ঘাটতি থাকলেও বন্দরে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে দেখুন রিপোর্ট। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। ৬১ একর জমির উপর নির্মিত এ বন্দরে আমদানিকৃত পণ্য রাখার জন্য রয়েছে ৩৪টি শেড, যার মধ্যে মাত্র ২টি আধুনিক শেড। আর বন্দরে অগ্নি নির্বাপনের জন্য রয়েছে একটি ফায়ার স্টেশন। ২৪ জনপলের প্রতিষ্ঠানটি চলছে মাত্র ৪ জন দিয়ে। নেই পণ্যবাহী কোনো গাড়ি, একটি ফায়ার টলি থাকলেও তা অকেজো। আর জনবলের অভাবে আগুন নেভাতে হিমশিম খেতে হয় তাদের। আমাদের ঘটনাস্থলে দ্রুত পৌঁছানোর জন্য হেঁটে বা দৌড়ায় ভ্যান টলির মাধ্যমে মালামাল নিয়ে পৌঁছাতে হয়। জনবল যদি থাকতো তাহলে আমাদের আরো দ্রুত সময়ে আমরা কাজ সম্পন্ন করতে পারতাম। গত ৩রা জুন এ বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালে আগুন লাগে। দুর্বল অগ্নি নির্বাপন ব্যবস্থার কারণে আগুনে পড়ে ক্ষতি হয় কোটি কোটি টাকার পণ্য। ব্যবসায়ীরা বলছেন, বীমা সুবিধা না থাকায় অগ্নিকাণ্ডের কারণে প্রতিনিয়ত ক্ষতির পরিমাণ বাড়ছে। বন্দরে ফায়ার স্টেশন কোনো কাজে লাগে না, এখানে কোনো লোকজনও থাকে না। এদের যে সমস্ত এগুলো আছে এগুলো সব অকেজে পড়ে আছে। যেটা হয়তো আধা ঘন্টায় দমন করা সম্ভব ছিল, সেটা ১ ঘন্টা ২ ঘন্টায় অনেকে পারে না। আমার মালটা পুড়ে গেছে, আমি ইন্স্যুরেন্স একটা ক্লেম করবো, সেই পর্যন্ত সুযোগ আমাদেরকে তারা দেয় না। সরকার এই ব্যাপারে স্টেট হস্তক্ষেপ না করে তাহলে প্রতিবারই আগুন লাগবে, আমদানিকারক ক্ষতিগ্রস্ত হবে। বন্দর কর্তৃপক্ষের দাবি, তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা শক্তিশালী, তবে জনবলের ঘাটতি রয়েছে। আমাদের যতটুকুটা বাইরের হাইড্রেনের লাইন আছে সবগুলোই সচল আছে এবং এটা পরিপূর্ণ। তারপরেও জনবলের স্বল্পতা রয়েছে, এজন্য আমরা লিখেছি জনবলটা একটু বৃদ্ধি করতে হবে। ৫,০০০ কোটি টাকা রাজস্ব আহরণকারী দেশের প্রধান এই স্থলবন্দরে এ পর্যন্ত ১০ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে ক্ষতি হয়েছে কয়েকশো কোটি টাকার পণ্য। সময় সংবাদ, যশোর। গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার স্থাপন করেছে কমিউনিটি ক্লিনিক, কিন্তু বগুড়ায় অধিকাংশ কমিউনিটি ক্লিনিক রোগীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। প্রায় সময়ই ক্লিনিক বন্ধ থাকা, হেলথ কেয়ার প্রোভাইডার এবং ওষুধ না থাকায় গ্রামের মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
তাই অসুস্থ হলে বাধ্য হয়ে উপজেলা ও জেলা সদর হাসপাতালে যেতে হচ্ছে তাদের। তবে সিভিল সার্জন অচিরেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। কমিউনিটি ক্লিনিক চলার সময়সূচিতে গাবতলী উপজেলার রামেশ্বরপুর উত্তরপাড়া এবং বড় সাঘাটিয়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেল তালাবদ্ধ। এরপর সদর উপজেলার কৈচর ও তেলেরপাড়া এবং কাহালু উপজেলার বেলঘরিয়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে ক্লিনিক খোলা পেলেও রোগীর দেখা মেলেনি। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত ক্লিনিক খোলা না পাওয়ায় উপজেলা সদর ও শহরে চিকিৎসা নিতে যান তারা। গ্রামের যে ক্লিনিকগুলো আছে ওখানে আমরা চিকিৎসা করি না, চিকিৎসা ঠিক মতো হয় না। গ্রামের লোকজন বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং বগুড়া শহরে আসে। বগুড়া ডাক্তার এখন ভিজিট দিয়ে সে যে চিকিৎসা করে এটি এসে না ওষুধ কিনে নেওয়া হয়। ওষুধটা ঠিক মতো পাওয়া যেত তাহলে আমাদেরকে শহরমুখী হতে হতো না। এলাকার জনপ্রতিনিধিরাও ক্লিনিকগুলো জনমুখী না হওয়ার পেছনে স্বাস্থ্য বিভাগের খামখেয়ালি ও উদাসীনতাকে দায়ী করেন। সুষ্ঠু বিতরণ হয়, ওষুধগুলো সরবরাহ হয়, তাতে গ্রামীণ মানুষের উপকার হবে। যারা কর্মরত আছেন তারা 24 ঘন্টা ওখানে থাকতে হবে। কোন অসুখের কোন দিন চিকিৎসা হয় এটা চার্ট না দিয়ে যখন মানুষ সেবা নিতে আসবে তখনই মানুষের সেই অসুখের সেবা দেওয়া দরকার, তাহলেই এটা আরো কার্যকর ভূমিকা রাখবে। জেলার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তার দাবি, 363টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে কয়েকটিতে জনবল না থাকায় তা বন্ধ রয়েছে, বাকিগুলোতে কার্যক্রম চলছে। আমাদের বেশ কিছু পোস্ট এখন খালি আছে, কেন অনেকে চাকরি থেকে চলে গেছে অথবা বিভিন্ন কারণে চাকরি ছেড়ে দিচ্ছে। আমরা নিয়োগ পেয়ে গেলে ওই লোকগুলি আসবে, তখন এটা নিয়মিত খোলা পাবে। এইচএসসি পাশ করে 3 মাসের প্রশিক্ষণ শেষে কমিউনিটি ক্লিনিকগুলোতে হেলথ কেয়ার প্রোভাইডারগণ চিকিৎসা সেবা দিচ্ছেন। প্রতি বছর এসব ক্লিনিকগুলোতে ঔষধ সরবরাহ করা হয় প্রায় 1.5 লাখ টাকার। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ 1 আসনে বইছে নির্বাচনী হাওয়া। ইতিমধ্যে প্রধান 2 দলের সম্ভাব্য প্রার্থীরা ব্যানার ফেস্টুন টানিয়ে জানান দিচ্ছেন নিজেদের সম্ভাব্য প্রার্থীদের। সবশেষ নির্বাচনে আসনটিতে জয় পায় আওয়ামী লীগ, তাই নিজেদের উন্নয়নের উপর ভর করে আগামী নির্বাচনেও আসনটিতে রাখতে চায় তারা। আর স্বাধীনতা পরবর্তী 5 বারে বিজয়ী বিএনপি আসনটি পুনরুদ্ধারে মরিয়া। মানিকগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী তথ্য, ছবিতে দেখুন রিপোর্ট। পদ্মা যমুনা নদী বেষ্টিত ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ 1 আসন। বরাবরই এই আসনে বিএনপির আধিপত্য। স্বাধীনতা পরবর্তী 5 বারের নির্বাচনে আসনটি নিজেদের দখলে রাখে দলটি। তবে সবশেষ 2টি নির্বাচনে আসনটিতে জয় পায় আওয়ামী লীগ। এরই মধ্যে প্রধান 2 দলের নেতারা দলীয় মনোনয়ন পেতে শুরু করেছেন, তাই রাস্তার দুপাশে বিভিন্ন শুভেচ্ছা সম্বলিত ব্যানার ফেস্টুনটা নিয়ে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থীরা। এই আসনে বিএনপির আধিপত্য থাকলেও সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে কাজে লাগিয়ে আসনটি নিজেদের দখলে রাখতে কাজ করছে আওয়ামী লীগ নেতারা। আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি একজন রাজনৈতিক ব্যক্তিকে এবং একজন জনপ্রিয় নেতাকে এবং একজন সৎ মানুষকে যদি মনোনয়ন দেন, তাহলে অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনব। এদিকে বিএনপিও আসনটি পুনরুদ্ধারে মরিয়া। এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে দলটি, তাই সাংগঠনিক দৃঢ়তার উপর ভর করেই আগামী নির্বাচনে আসনটি নিজেদের দখলে নিতে আশাবাদী বিএনপি নেতারা। এই আসনটি উদ্ধারের জন্য আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে, তার জন্য সার্বক্ষণিকভাবে আমরা এই আসনের জনগণ, ভোটার এবং দলীয় নেতাকর্মীদের সাথে সার্বিক যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। তবে এলাকার উন্নয়নের ভার তুলে দিতে সৎ ও যোগ্য প্রার্থী খুঁজে বের করতে হিসেব নিকাশ করছেন এলাকাবাসী। গরিব মানুষের যারা উপকার আসে এই ধরনের প্রার্থী আমাদের দরকার। বেকারত্ব দূরীকরণের জন্য যারা কাজ করবে এবং মাদককে যারা না করবে, মাদক প্রশ্রয় দিবে না, এমন একটা নেতৃত্ব চাই। ওই লোকের কাছে যেন আমরা যাইতে পারি, দেশের কাজ যেন ভালো করে, এমন একটা লোক চাই। মানিকগঞ্জ 1 আসনে মোট ভোটার 3,75,525 জন। সময় সংবাদ, মানিকগঞ্জ। আবারও বিশ্বকাপ ফুটবলের খবর। 8মবারের মতো বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় শিরোপার স্বপ্ন পূরণে হ্যারি কেইন বাহিনীর ওপর ইংলিশদের প্রত্যাশাটাও অনেক। শিরোপার স্বাদ নিতে কোনো অংশে পিছিয়ে নেই ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশিরাও। তাই তো মঙ্গলবার কলম্বিয়াকে হারিয়ে ইংলিশদের বহুল কাঙ্ক্ষিত জয়ের পরই আনন্দ উৎসবে মেতে ওঠেন শিরোপা প্রত্যাশীরা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। টাই
টাই ব্রেকারের শেষ গোলে ইংল্যান্ডের জয় নিশ্চিত হওয়ার পর এভাবেই উচ্ছ্বাসে মেতে উঠেন ব্রিটেনের বাংলাদেশি প্রবাসীরা। তারুণ্য নির্ভর থ্রি লায়নের অধিনায়ক হ্যারি কেনের নেতৃত্বে দলের কাঙ্ক্ষিত সাফল্যে খুশি প্রবাসী বাংলাদেশিরা। যেহেতু আমরা ইংল্যান্ডে বসবাস করি, আমরা ইংল্যান্ডকে সাপোর্ট করছি আজকে, তো মাশাআল্লাহ ইংল্যান্ড জিতে গেছে, আমরা খুব খুশি। চাইছিলাম আজকে ইংল্যান্ড জিততো, আমি বড় খুশি ছিলাম। তারা ভালো খেলাইছে, ভালো জিতছে। আর ইংল্যান্ডকে আমি চাই আগামীতে আবার খেলা ভালো জিততো। কংগ্রেচুলেশন ইংল্যান্ড, আশা করি ইংল্যান্ড ফাইনালে যাবে ইনশাআল্লাহ। এক যুগ পর অষ্টমবারের মতো কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, আর তাই দলকে নিয়ে আরো বড় প্রত্যাশা সবার। অপ্রতিরোধ্য ইংল্যান্ডের দ্বিতীয় বিশ্বকাপ শ্রেষ্ঠত্বের মুকুট জয়েরও সম্ভাবনা দেখছেন প্রবাসীরা। আমরা আশা করছি ইংল্যান্ড ফাইনালে যাবে এবং আমরা কাপ উইন করব ইনশাআল্লাহ। আমরা চাই বিশ্বকাপ আমাদের ইংল্যান্ডের মাটিতে আসুক। আশা করি হ্যারি কেন আমাদের জন্য একটা চমৎকার দেখা। 2006 সালে জার্মানি বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। তারপরে 2010 বিশ্বকাপে শেষ 16য় পৌঁছলেও গেলবারের ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় ইংল্যান্ডকে। গেল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে, সেই কষ্ট তাড়িয়ে বেড়াচ্ছিল ইংলিশদের। তবে এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড দল। বিশ্বকাপ জয়ের ট্রফি নিয়ে তবেই ঘরে ফিরবে, এমনটার প্রত্যাশা ইংল্যান্ডবাসীর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাইরে খেললেই আমরা যেন কেন বিভিন্ন এক্সকিউজ খুঁজতে থাকি, কেন যেন মনে হয় এটা কিন্তু ঠিক না। গো উইথ এ পজিটিভ অ্যাটিটিউড, আমার বেস্ট এফোর্টটা আমি দিব, এবং যেখানে যেই ধরনের বোলিং করার প্রয়োজন, যে উইকেটে যেটা দরকার, সেটা খুব তাড়াতাড়ি রপ্ত করতে হবে। আমাদের কনফিডেন্স লেভেল বাড়াতে হবে। কনফিডেন্স লেভেল বাড়াতে যাওয়ার মানে হচ্ছে যে আমাদের স্কোর করতে হবে। একটা ম্যাচে স্কোর করলে দুটো টেস্ট, এখন প্রথম টেস্ট আমাদের ওই আগের যে আমরা যে ম্যাচটা খেললাম, ওই ম্যাচটার উপরে ভরসা করেই আমরা চিন্তা করতে হবে যে তাহলে আমরা কীভাবে খেলবো। সুবিধা না হতে পারে, তবে মাঝে মাঝে ওয়েস্ট ইন্ডিজে দেখা যায় টার্নিং পিচ হয়, এবং টার্নিং পিচ যদি হয় তাহলে সেখানে স্পিনাররা যদি ভালো করতে পারে ভালো হবে। মুস্তাফিজ শহরে যাওয়াতে আরেকটু একটু প্রেসারে থাকবে। পেস বোলার হয়তো বা 3 জন নিয়ে খেলার একটা মানে চান্স আছে বাংলাদেশের। বাংলাদেশ পেস বোলিং এর এগেইনস্টে একটু হলেও উইক আছে, তো সেখানে আমার মনে হয় তারাও যদি বেশি পেস নির্ভরশীল হয়, যদি উইকেট পেস ফ্রেন্ডলি হয়, তাহলে 3 জন পেস বোলার খেলানো হতে পারে। টেস্ট ক্রিকেটের সুরটাই আলাদা, মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতা যেখানে খুব জরুরি। সাবেক এই ক্রিকেটাররা মনে করেন জয়ের চিন্তার চেয়েও 5 দিন খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামা উচিত টাইগারদের। তৈরি হয় যে আমি ধৈর্য ধরে খেলবো। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে ক্রীড়া জগতে আসছে নতুন আইন। জাতীয় ক্রীড়া পরিষদের কার্যাবলী পরিষদের সঙ্গে বিভিন্ন ফেডারেশন, ক্রীড়া সংস্থার মনিটরিং এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত আইন এটি। আইনটি পাশ হলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে বলে মনে করেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব। তবে প্রস্তাবিত খসড়া আইনটি এখন পর্যন্ত সংসদীয় স্থায়ী কমিটিতে আছে বলে জানিয়েছেন তিনি। দেশে 41টি ক্রীড়া ফেডারেশন ছাড়াও প্রতিটি বিভাগ ও জেলায় একটি করে ক্রীড়া সংস্থা রয়েছে। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে এসব ফেডারেশন ও সংস্থার সম্পর্ক কি হবে, অথবা এসব প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। তাই এসব ফেডারেশন ও ক্রীড়া সংস্থার সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের মাপকাঠি ঠিক করার জন্য নতুন আইন করার উদ্যোগ নিয়েছে জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের যে জাতীয় ক্রীড়া পরিষদের যে আইনটির কথা বলা হচ্ছে, সেখানে জাতীয় ক্রীড়া পরিষদের কার্যক্রম কীভাবে চলমান, ক্রীড়া ফেডারেশন অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের সম্পর্ক, তাদের মনিটরিং ব্যবস্থাপনা, ক্রীড়ার উন্নয়ন, সম্প্রসারণ, আধুনিকায়নের ক্ষেত্রে কী কার্যক্রম নেওয়া যেতে পারে, এরকম সুস্পষ্ট দিক নির্দেশনা সেই আইনের ভিতরে থাকবে। তবে খসড়া আইনটি এখনো রয়েছে সংসদীয় স্থায়ী কমিটিতে। আর চূড়ান্তভাবে আইনটি পাশ হলে নিজেদের কার্যক্রম আরও গতিশীল ও দেশের ক্রীড়া ক্ষেত্রে শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে বলে মনে করেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব। এই আইনটি অত্যন্ত সময়োপযোগী এবং আমরা মনে করি যুগোপযোগী তো বটেই। সুতরাং সেই আলোকেই নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এদিকে আইনটি পাশ হলে ক্রীড়া ফেডারেশন ও সংস্থাকে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণে আনতে পারবে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে আইনটি প্রণয়নের আগে ফেডারেশন ও সংস্থার সঙ্গে আলোচনা করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান বুলবুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মিয়ানমারের ছলচাতুরি আর রোহিঙ্গাদের একের পর এক দাবিতে প্রত্যাবাসনের শঙ্কা। পরিকল্পিতভাবে এই প্রক্রিয়া বিলম্বের অভিযোগ রোহিঙ্গা বিরোধী নেতাদের। জনস্বাস্থ্য ইনস্টিটিউটে 6 মাস ধরে বন্ধ স্যালাইন উৎপাদন।
চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতালগুলো। কাঁচামাল সংকটই কারণ বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চট্টগ্রামে আবারও বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। স্বজনদের বিক্ষোভ, তদন্তের পর ব্যবস্থা বলছে পুলিশ। পাবনার বেড়ায় মা ভাই সহ 3 জনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলে মানসিক ভারসাম্যহীন বলছে পুলিশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.news.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। যে কোনো বাংলালিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।